Okay. তো আমরা এখানে সহজ কয়েকটা প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারি। প্রথমে বলবেন? হ্যাঁ, এখন ইসে বলবেন নাকি হোয়াটসঅ্যাপে বলবেন? ওকে স্যার, তাহলে ক্লাস শেষে কল করব। ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে বলবেন। ওকে স্যার। আচ্ছা, তো এখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদেরকে একটা ধারাবাহিকতা মেইনটেইন করে এগোতে হবে। সেই ধারাবাহিকতাটা কেমন, যে আমরা আমরা প্রথম দিকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপর ছিল হচ্ছে ইওর ফেভারিট হবি, ইওর রিডিং রুম, ক্লাসরুম, অনেক রকমের প্রেজেন্টেশন আমরা এখানে দেখছি। তো আমাদেরকে এইভাবে আস্তে আস্তে এগোতে হবে, বিভিন্ন অ্যাডভান্স লেভেলের উপরে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। গ্লোবালাইজেশন, গ্রিন হাউস ইফেক্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর আজকের ক্লাসটা হচ্ছে সোহাগ স্যারের অন্য একটা ইসের সঙ্গে আপনাদেরকে নিচ্ছি, আগামীকালও হয়তো এইভাবে হবে। পরবর্তী দিন থেকে আমি আপনাদের পার্সোনালি ঠিক যেভাবে নেই সেভাবেই নিতে পারবো। আচ্ছা, তো আমি এখানে আপনাদের শুরুতেই একটা বিষয় আজকে মডেল সেমি মডেল দেখাবো। আর তার আগে আরেকটা বিষয় আমি একটু দেখিয়ে আসবো, জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে দেখেন আমাদের বাক্য তৈরি করতে গেলে কি কি লাগে, আমরা সবাই কিন্তু বাক্য তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ে যাই। তো বাক্যটা কিভাবে আমরা তৈরি করতে পারি? মেক লং সেন্টেন্সেস ফ্রম দিস শর্ট সেন্টেন্স। আমরা এই যে কনজুকেশন অফ ভার্ব দেখেছিলাম না, কনজুকেশন অফ ভার্ব আমাদের কোন জায়গায় কাজে লাগবে, আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি, কয়েকটা উদাহরণ একটু দেখবো প্লিজ। বলছে আই ইট রাইস, দেখেন আমি ভাত খাই। উই প্লে ফুটবল। ইউ ডু দা ওয়ার্ক। এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে। লক্ষ্য করতে হবে কি, আমরা বাংলায় যেমন বলছি আমি ভাত খাই, ইংরেজিতে বাক্যটা সাজাতে হবে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। সাবজেক্ট কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। আমি খাই ভাত, ইংরেজিতে এইভাবে সাজাতে হবে, আমি খাই ভাত। দেখেন আই মানে হচ্ছে আমি, ইট মানে খাই বা খাওয়া, আর রাইস মানে ভাত। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু এইখানে আবার যদি আমি একটু করি এইভাবে, আমি ফুটবল খেলি, সাজাতে হবে কিভাবে? বা আমরা ফুটবল খেলি, উই মানে হচ্ছে আমরা, উই প্লে ফুটবল। বাক্যটা আমরা কেমন করে সাজাবো? আমরা খেলি ফুটবল। তো এই সূত্রটা, এই ক্লুটা সবাই একটু মনে রাখবো, যখন আমরা বাংলা কোনো বাক্য বাংলা থেকে ইংরেজিতে বলবো, তখন আমাদেরকে কিভাবে বলতে হবে? কর্তা, ক্রিয়া, কর্ম। কিন্তু বাংলায় যখন বলি তখন এসে যায় কর্তা, কর্ম, ক্রিয়া। আমি ভাত খাই, দেখেন ক্রিয়াটা কিন্তু বাংলা বাক্যে শেষে চলে যায়, তাই বলছে মেক লং সেন্টেন্স ফ্রম দিস শর্ট সেন্টেন্সেস। আচ্ছা, লং বড় সেন্টেন্স তৈরি করতে হবে, শর্ট সেন্টেন্স আমি জাস্ট আপনাদের একটু সেন্টেন্স তৈরি করাটা একটু দেখাচ্ছি। ফোকাস অন দ্য ফর্মস, দেখেন কি বলছে, ফোকাস অন দ্য ফর্মস অফ ভার্বস অফ দ্য কনজুকেশন অফ ভার্ব। এই যে জায়গাটা, এই যে কনজুকেশন অফ ভার্ব, কনজুকেশন অফ ভার্বের সেই শীটটা কি সবার কাছে আছে? এই কনজুকেশন অফ ভার্ব আমরা বারবার বলছি, কেন এটা পড়তে হবে, কেন আমাদের এটা শিখতে হবে? কনজুকেশন অফ ভার্ব যদি আমরা না পারি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে বাক্য তৈরি করতে পারবো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, সেই কনজুকেশন অফ ভার্বটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, কনজুকেশন অফ ভার্ব যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এগুলো পড়ার পর আমরা ওইখান থেকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট তৈরি করতে পারবো। আমি যদি বলি আমি ভাত খেয়েছি, এখানে ইটেন ফর্মটা কাজে না লাগিয়ে আমি কখনোই সেটা করতে পারবো না, আমি সেটা কখনোই করতে পারবো না। প্লিজ এখন একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন না, আমি একটু পরে যখন আনমিউট করব তখন বলবেন। মেকে পার্টি, মেকে প্র্যাকটিক্যাল কনভারসেশন উইথ অন ভার্ব। দেখেন প্র্যাকটিক্যাল কনভারসেশন করতে হবে। প্র্যাকটিক্যাল কনভারসেশনটা কেমন? আমরা কিন্তু একে অন্যের সাথে কথা বলতে চাই, আর কথা বলতে গেলে এটাকে বলা হচ্ছে কনভারসেশন, সংলাপ বা ডায়লগ। তো এখানে দুই বন্ধুর সঙ্গে দেখা হলো, ইংরেজি শেখার গুরুত্বটা কি, সংবাদ, ইংরেজি সংবাদপত্র পড়ার গুরুত্ব কি, যে কোনো বিষয়ের উপরে কনভারসেশন করতে হবে। আপনি একটা বলবেন, আপনার অপোজিট ব্যক্তি একটা বলবে, আপনি বলবেন আপনি কেমন আছেন, সে বললে আমি ভালো আছি, আপনি কেমন আছেন। অর্থাৎ প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। গত একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে হোটেলে গিয়ে একজন হোটেল ম্যানেজারের সঙ্গে অথবা একজন ওয়েটারের সঙ্গে আপনি কথা বলবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছিলাম। তো এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশন, এই প্রত্যেকটা বিষয় আমি আবারও দেখাবো, বারবার করে আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন যে একটা জিনিস আপনি শিখে রেখে দেবেন, কিছুদিন পর আবার ওটা নতুন হয়ে যায়, তখন কিন্তু এটা আবার আমাদের পড়তে হয়। পরীক্ষার আগে আমরা কেন টোটাল বই রিভিশন দেই বলেন তো? এটা তো আমাদের একবার পড়া হয়ে গিয়েছে। আসলে একবার পড়া হলে কিন্তু এটাকে বলে ইংলিশে ফ্লাকচুয়েশন, দোদুল্যমান অবস্থা, ভাসমান থাকে, ওইটা আরো একবার পড়তে হয়। ট্রান্সফরমেশন দিস সেন্টেন্স ইনটু ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্স,
ইনক্রিজ দ্য ট্রান্সফরমেশন ইনটু মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বস, মেক 30+ সেন্টেন্স। এটা খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা ভার্ব দিয়ে কিভাবে 30টা বাক্য তৈরি করা যায়। এইখানে আমি আজকে একটু আসতে চাচ্ছি যে মডাল, আমরা তো টেন্স 12টা টেন্স মোটামুটি সবাই পারি, কিন্তু 18টা মডাল ভার্বের ব্যবহার কি আমরা সবাই জানি? এই মডাল ভার্ব দেখবো, এবং মডাল ভার্ব থেকে আমরা প্র্যাকটিক্যালি আজকে একটু কথা বলা শিখবো যে কিভাবে আমরা মডাল ভার্ব ব্যবহার করে কথা বলতে পারি। যেমন সব কথা কিন্তু আমরা টেন্সের ভিতরে বলতে পারি না, তখন আমাদের মডাল সেমি মডালের প্রয়োজন হয়। যদি বলা হয় আমি কাজটি করি, এটা আপনি বলতে পারেন স্যার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। কিন্তু এটাকে যদি বলা হয় আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি, তখন কিন্তু আপনাকে মডালের সাহায্য নিয়ে করতে হবে। এই মেক সেন্টেন্স, মেক 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব, মেক নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ কোশ্চেন। এখানে মডাল সেমি মডাল কিন্তু থাকবে, যে ইনক্রিজ দ্য ট্রান্সফরমেশন ইনটু মডাল অ্যান্ড সেমি মডাল। দেখেন এই একটা পয়েন্ট নিয়ে আমি একটু আজকে দেখাতে চাচ্ছি। বলছে মেক দিস ইনফরমেশন ট্রান্সফরমেশন ইনটু মডাল অ্যান্ড সেমি মডাল। মডাল এবং সেমি মডাল, এবং এটার ব্যবহারটা কিভাবে হয় এবং এটা আমরা কেন করব, মডাল দিয়ে আমাদের গুরুত্বটা কি, মডাল আমরা কিভাবে শিখবো, তো সেই জায়গাটা আমরা একটু দেখবো। ইউজ অফ মডাল ভার্ব ইন স্পিকিং অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মডাল ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ এডিশনাল মিনিং টু দা মেইন ভার্ব। আবার একটু দেখেন মডাল ভার্বস আর অক্সিলারি ভার্বস, এর অর্থ হচ্ছে কি, মডাল ভার্ব মূলত সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। মনে রাখবেন, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ এডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্বকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এই মডাল ভার্বগুলো ব্যবহার করা হয়। এই অধ্যায়ে শিখবো মডালগুলো কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্যে গঠিত হয়। মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো কোনো পরিবর্তন হবে না। কি বলা হচ্ছে, মডালের পরে, মডালের পরে মূল ভার্ব গুলা বেস ফর্মে থাকবে। মনে রাখবেন কথাটা। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে একটা বাক্য লিখলাম দেখেন, আই ক্যান, সিএন, আই ক্যান ইট, এটা আমরা সবাই জানি। তারপর একটু মনে রাখবেন আই ক্যান ইট, দেখেন এই ক্যানের পরে এখানে কিন্তু ইট বসিয়েছি। এটা আমি যদি একটু টেন্স পরিবর্তন করে দেই, এখানে একটা বাক্য আমি লিখলাম আই না দিয়ে, এই বাক্যটা আমি হি লিখলাম, এইচ ই, হি, হি ক্যান, সিএন, হি ক্যান, ই এ টি, দেখেন হি ক্যান ইট, কি লিখেছি বলেন, হি ক্যান ইট। এখানে হি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এবং বাক্যটা এখানে থার্ড পার্সন, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে তো এমন হতে পারতো হি ক্যান ইটস। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। যদি বলা হয় সে ভাত খায়, তখন হবে হি ইটস রাইস। কিন্তু এখানে পরিবর্তন করা যাবে না। কেন? কারণ বলা হচ্ছে যে মডাল ভার্বের পরে যে মেইন ভার্বটা বসে সেটা সর্বদা বেস ফর্মে বসবে, সেটা কখনো কোনো পরিবর্তন হবে না। তো বলছে ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে কি হবে, পারা। আর উড, এটা হচ্ছে অতীত অর্থে, আই উড ডু দা ওয়ার্ক, আমরা ব্যবহারগুলো দেখতে পারবো। কুড, এই ক্যানের ফার্স্ট ফর্ম কুড। ইউজ টু, ইউএসইডি, এটা অতীত অর্থে ব্যবহার করা হয়। ইউজ টুটাও কিন্তু অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। মে অর্থ হচ্ছে সম্ভাবনা, শুড অর্থ হচ্ছে উচিত, মাইট অর্থ হচ্ছে পাস্ট অফ মে। অট টু কোথায় বসে, উচিত অর্থে, আমার কাজটি করা উচিত, আই শুড ডু দা ওয়ার্ক, শুড দিলে হচ্ছে, আবার অট টু দিয়েও করা যায়, আই অট টু ডু দা ওয়ার্ক, আই অট টু ডু দা ওয়ার্ক। আচ্ছা, শ্যাল বা উইল ভবিষ্যৎকালে অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয়, তবে শ্যালের পরিবর্তে উইলের ব্যবহার অনেক ব্যাপক। মনে রাখবেন বর্তমান রিসেন্ট গ্রামারে আমরা যে গ্রামার বইগুলো পড়ছি, এখানে শ্যালের ব্যবহার নেই বললেই চলে, উইলের ব্যবহারটা বেশি। নিড টু অর্থ কি, প্রয়োজন। ডেয়ার টু অর্থ সাহস। দেখেন এইগুলো আমি শীটটা যখন দিব সবাই একটু পড়ে মুখস্থ করবেন। ডেয়ার টু অর্থ হচ্ছে সাহস করা, সাহস অর্থে। উড বেটার অথবা উড রেদার, বরং বা উচিত বা ভালোই। হুম নিড টু অর্থ প্রয়োজন। এগুলোর আমরা ব্যবহার দেখবো এখন নিচে। সাবজেক্ট, তারপর মডাল ভার্ব, তারপর বেস ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট, তারপর মডাল ভার্ব, তারপর বেস ফর্ম, তারপর অবজেক্ট। কেমন হয় দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখানে ক্যান মানে কিন্তু পারা। এখানে ক্যান শব্দের কি অর্থ হলো, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। সবাই একটু খেয়াল করব, উই কুড রাইট আ লেটার, উই কুড রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। এখান থেকে বাক্য তৈরি করতে পারবেন। দেখেন ক্যান মানে পারা। রোকেয়া আপু একটু বলবেন, রোকেয়া প্লিজ আমার এই কথাটা একটু খেয়াল করুন, এখান থেকে নিজে নিজে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। ক্যান মানে হচ্ছে পারা। আমার শরীরের যখন শক্তি সামর্থ্য থাকে তখন ক্যানের ব্যবহার করতে হয়। তখন কিসের ব্যবহার করতে হয়, তখন কিন্তু ক্যানের ব্যবহার করতে হয়।
তারপর দেখেন বলছে উই কুড রাইট এ লেটার, এটার বাংলা বলতে হবে। এটার বাংলা অর্থ কি হবে? উই কুড রাইট এ লেটার। ক্যান মানে পারা, আর কুড মানে হচ্ছে পারতাম বা পেরেছিলাম। আমরা একটা চিঠি লিখতে পারতাম, তখন কি হবে? উই কুড রাইট এ লেটার। আমরা একটা ছবি আঁকতে পারতাম, উই কুড ড্র এ পিকচার। আমরা ভাত খেতে পারতাম, উই কুড ইট রাইস। আমরা বাজারে যেতে পারতাম, উই কুড গো টু মার্কেট। একটা রুল শিখে সেইটা দিয়ে পরপর অনেকগুলো বাক্য তৈরি করতে হবে। তারপর কি বলছে দেখেন, এইগুলো একটু ভালো করে দেখেন। এখান থেকে আমি যখন আনমিউট করব, প্র্যাকটিক্যালি কথা বলবেন। ইউ মে সিং এ সং, তুমি একটা গান গাইতে পারো। এখান থেকে একটা সাবজেক্ট নিয়েছি ইউ, তারপর মে দিয়েছি, সিং, সিং মানে হচ্ছে গান গাওয়া। মনে রাখবেন এই যে মাঝের যে অংশটা, এই মিডিলে যে রো, এখানে সবগুলো মডাল ভার্ব। ইউ মে সিং এ সং, তুমি একটা গান গাইতে পারো। হি মাইট প্লে ফুটবল, সে অবশ্যই ফুটবল খেলবে। দে শুড ডু এ পিকচার, দে শুড ড্র এ পিকচার, ড্র দিতে হবে, দে শুড ড্র এ পিকচার। অর্থাৎ এইখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে, এইখান থেকে মডাল ভার্ব নিতে হবে, এইখান থেকে বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব নিতে হবে, আর এইখান থেকে হচ্ছে অবজেক্ট নিতে হবে। তো এখান থেকে একটু বাক্য তৈরি করতে হবে। রোকে আপু প্লিজ, আমরা নতুন যারা, আমরা একটু কথা বলা শিখবো, হ্যাঁ? এখানে কিন্তু ভয় লজ্জা বা অন্য কোনো রকমের সংকোচ বোধ করলে পারবেন না। একটু আনমিউট করেন তো, এখান থেকে এই বাক্যগুলো তৈরি করতে পারবেন? আই ক্যান স্পিক ইংলিশ। প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, তাহলে এখান থেকে কয়েকটা বাক্য তৈরি করেন তো একটু। আই ক্যান স্পিক ইংলিশ, আমি একটা বলে দিলাম, আপনি কয়েকটা করেন। উই কুড রাইট এ লেটার, এটার বাংলা বলেন কি হবে? উই কুড রাইট এ লেটার। এটার বাংলাটা একটু বলেন। না, সবাই বলা যাবে না প্লিজ, সবাই মিউট করে রাখেন। সবাই মিউট করেন, সবাই মিউট করে রাখবেন। আজকে সোহাগ স্যারের ব্যাচের ক্লাসটা আমি অ্যাড করেছি হঠাৎ করে। আগামী আরেকটা ক্লাস হলেই তারপর আমি আপনাদের পার্সোনাল ব্যাচের সঙ্গে নিব, প্লিজ। তো এখানে দেখেন কি বলছে, বলছে উই কুড রাইট এ লেটার। উই কুড রাইট এ লেটার, এটার অর্থ কি হলো? উই কুড আমরা পারতাম, রাইট এ লেটার একটা চিঠি লিখতে। ইউ মে সিং এ সং, এটার অর্থ কি বলেন তো? রোকে আপু বলবেন ইউ মে সিং এ সং। ফজলুল ভাইয়া বলতে পারবেন? ইউ মে সিং এ সং, কয়েকটা বাক্য করেন তো এখান থেকে। হি মাইট প্লে ফুটবল, শি উইল ডিসকভার দ্য ওয়ার্ক, এটার অর্থ কি? শি উইল ডিসকভার দ্য ওয়ার্ক। আমাকে শুনতে পাচ্ছেন? শিলা আপা পড়েন, কয়েকটা বাক্য এখান থেকে পড়বেন প্লিজ। Sir, I can, I can So now I speak, can say, I হ্যাঁ, can speak একজন পড়ছে, আপনি English. শুনুন। সঙ্গে সঙ্গে পড়তে হবে আমি যখনই বলবো। হুম We could write a letter. হুম You may sing a song. হুম He might play football. হুম She might play football. হুম They should, they should draw a picture. হুম It will do. It would. It would. Sorry. It used to হুম write. থ্যাংক ইউ। A card. আচ্ছা, এখানে শুড দিয়ে একটা বলেছেন, দে শুড, দে শুড ড্র এ পিকচার, তাদের একটা ছবি আঁকা উচিত। এই শুড দিয়ে যদি অন্য কোনো আপনাকে বাক্য আমি এর বাহিরে থেকে বলি, যেমন আমার যাওয়া উচিত, তখন কি হবে? আই I শুড, should go. আই শুড গো। আমার ঢাকায় যাওয়া উচিত, I should go to Dhaka. আমার ঢাকায় যাওয়া উচিত না। I shouldn't go to Dhaka. আমার কি ঢাকায় যাওয়া উচিত? Should I go to Dhaka? হ্যাঁ, আমার ঢাকায় যাওয়া উচিত। Yes, I should go to Dhaka. তোমার ঢাকায় যাওয়া উচিত। You should go to Dhaka. তাদের ঢাকায় যাওয়া উচিত। They should go to Dhaka. আমার লেখা উচিত। I should write. আই শুড রাইট, আমার একটা উপন্যাস লেখা উচিত। I should write a novel. আমার একটা উপন্যাস লেখা উচিত নয়। I shouldn't write a novel. আমার একটা চিঠি লেখা উচিত। I should write a letter. আমার ঘুমানো উচিত। I should sleep. আমার এখন ঘুমানো উচিত। I should sleep now. তোমার এখন ঘুমানো উচিত। You should sleep now. তোমার এখন ঘুমানো উচিত না। You shouldn't sleep now. দেখছেন, তাহলে একটা শুট দিয়ে আমরা কতগুলো বাক্য সাথে সাথে করতে পারলাম। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় প্রত্যেকে, আমরা যারা ইংলিশ কিছুই পারি না, তাদের জন্য খুব সহজ হয়। শুট দিয়ে করেছেন, এরপর শুডের পর আমরা উড দিয়ে করতে পারি। শুডের পর আমরা কি করতে পারি? আমরা উড দিয়েও কিন্তু করতে পারি। তো এই জায়গাগুলো আমি আবারও আসছি, একটু পড়িয়ে নেই, তারপর আপনারা একটু বলবেন। আমি নাম বলার সঙ্গে সঙ্গে একটু আনমিউট করবেন, তাহলে দেখবেন ক্লাসটা অল্প সময়ের ভিতরে অনেক কিছু আমরা কভার করতে পারবো। এইখানের এই বক্সের বাক্যগুলো এখানে দিয়েছে। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান, এইটুকের অর্থ হচ্ছে আমি পারি। আই ক্যান এর অর্থ হচ্ছে আমি পারি। আমি কি পারি? আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, কি হবে?
আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, তখন এই ক্যানের পরিবর্তে শুধু কুড ব্যবহার করতে হবে। খুব ভালো করে দেখেন ক্লাসটা, অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। ক্যানের পরিবর্তে কুড দিয়েছে, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইংলিশ। তোমরা ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইংলিশ। মনে রাখবেন, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। এই জন্য ইউ এর পরে সর্বদা ভার প্লুরাল হয়। প্রেজেন্ট টেন্স হলে আর বসে, পাস্ট টেন্স হলে ওয়ার বসে। তো বলছে যে যদি বলা হয় তারা ইংরেজিতে কথা বলতে পারতো, দে কুড স্পিক ইংলিশ। দে কুড স্পিক ইংলিশ। দেখেন আই এর পরে কুড বসেছে, ইউ এর পরে কুড, হি এর পরে কুড। এখানে সাবজেক্ট যাই থাকুক, এই মডাল ভার্বের একটা মস্ত বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে বা অন্য কোনো ভার্ব অনুসারে প্রভাবিত হয় না। এটা সর্বদা এর মতোই কাজ করে চলে যায়। দেখেন আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। এখানে কুডের পরে স্পিক বসিয়েছি, কখনো এই স্পিকটাকে আমি চাইলে স্পোক বা স্পোকেন V3 আমি করতে পারবো না। কেন পারবো না? একটু আগে আমরা পড়েছি যে মডাল ভার্বের পরের ভার্বটা সর্বদা বেস ফর্মে বসে। আমি ইংরেজিতে কথা বলতেও পারি, সম্ভাবনা থাকলে তখন মে বসে। সম্ভাবনা থাকলে কি বসে বলেন? মে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আমি ইংরেজিতে কথা বলবো, আই শ্যাল স্পিক ইংলিশ। আপনারা শ্যালের পরিবর্তে উইলটা ব্যবহার করবেন, কারণ বর্তমান সময়ে শ্যালের ব্যবহার খুবই কম। এনসিয়েন্ট গ্রামারে কিন্তু লেখা ছিল আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি সব জায়গায় উইল বসে। তারপর বলছে আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইংলিশ। এই দেখেন শুডটা দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। এই শুড ভার্ব দিয়ে আমরা অনেকগুলো ভার্ব প্র্যাকটিস করেছি বাক্য। আমি ইংরেজিতে কথা বলতাম, আই উড স্পিক ইংলিশ। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই মাস্ট স্পিক ইংলিশ। মাস্ট মানে হচ্ছে অবশ্যই। আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দা ওয়ার্ক। সে অবশ্যই আজ আমার বাড়িতে আসবে, হি মাস্ট কাম টুডে মাই হোম। সে কাজটা করতে পারে, হি ক্যান ডু দা ওয়ার্ক। সে তোমাকে চুমু দিতে পারে, হি মে কিস ইউ। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। এখানে দেখেন এই ক্যান কুডের পরিবর্তে ইউজ টু ব্যবহার করেছি। অতীতের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে। কি হবে? হি ইউজ টু সুইম ইন দা রিভার ইন হিজ বয়হুড। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মা প্রত্যহ কোরআন পাঠ করতেন, মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে। সে প্রশ্নটার উত্তর দিতে পারতো, হি কুড আনসার দা কোয়েশ্চেন। হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত, হিমেল উড গো টু দা সিনেমা এট টাইমস। পিতামাতাকে তোমার মান্য করা উচিত, ইউ শুড ওবে ইউর পার্টনার্স। তাহলে এইখান থেকে এই যে দেখেন বাক্যগুলা করলেন, কেউ একটু বলবেন এগুলা কি টেন্সের মাধ্যমে কখনো করা যায়? টেন্সের মাধ্যমে আপনি কোনোভাবে এগুলা করতে পারবেন না। হুম। তো এই বাক্যগুলো এখন আমাদেরকে একটু রিড আউট করতে হবে, এগুলো পড়তে হবে। হোসনে আরা আপা ক্লাসে আছেন? আপা প্লিজ লেট মি নো দ্যাট। যদি ক্লাসে থাকেন এই বাক্যগুলো সব পড়বেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। হুম। আপা ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। কৃষ্ণা দিদি পড়বেন এগুলা, ইংলিশ পড়বেন এবং বাংলা পড়বেন, তারপর আমরা এখান থেকে প্র্যাকটিস করব। প্লিজ। হুম। বাক্যগুলো পড়েন। হুম। হুম। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। হুম। আমি ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। হুম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। হুম। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। হুম। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। হুম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক ভালো পড়েছেন। এখন দেখেন এইখান থেকে আমাদের বাক্য একটু বড় করা শিখতে হবে। কিভাবে? এই যে বাক্যটা বললেন, আই কুড স্পিক ইংলিশ, দ্বিতীয় নাম্বারের যে বাক্যটা, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, এখানে সামান্য একটু বড় করা যায় না? অবশ্যই যায়। কিভাবে দেখেন, আই কুড স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতে পারতাম। এইটা আরো একটু বড় করা যায় না? অবশ্যই যায়। কিভাবে? আই কুড স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ইন মাই বয়হুড, ইন মাই চাইল্ডহুড। হ্যাঁ, আমি আমার শৈশবে আমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতে পারতাম। এখানে আরো একটু বড় করা যায়, আই কুড স্পিক ইংলিশ উইথ মাই আই কুড স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ইন মাই বয়হুড হোয়েন আই ওয়াজ ইন ঢাকা। যখন আমি ঢাকায় ছিলাম, তখন শৈশবে আমি আমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতাম। দেখছেন, প্রেপোজিশন ব্যবহার করে, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে কিভাবে আমরা বাক্য বড় করতে পারি। আমরা যদি একটা জিনিস শিখে সেই জায়গাটাতে আমরা স্টেবল থাকি, আমরা কথা বলা শিখতে পারবো না। আমাদেরকে ছোট ছোট বাক্য থেকে বড় বড় বাক্যে রূপান্তর করতে হবে। আমরা ছোটবেলায় যতটুকু খাইতাম, এখন কিন্তু তার থেকে বেশি খাবার খাই।
কেন খাই? কারণ আমাদের দেহ বড় হচ্ছে, আমাদের ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো আমাদের সময়ের সাথে প্রয়োজনের সাথে কিন্তু বাক্য বড় করা শিখতে হবে। এখানে যা রয়েছে ঠিক এইভাবে আরেকটু পড়তে পারবেন অন্য কেউ? হুম। রোকে আপা, আপনাকে কয়েকবার করে বলছি। হ্যাঁ, আমি রোকে আপাকে একটু পড়ার জন্য অনুরোধ করছিলাম, পড়তে পারবেন প্লিজ? মডেল। হ্যাঁ, স্যার অবশ্যই। এই বাক্যগুলো একটু পড়ুন। হ্যাঁ। ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। হুম। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। হুম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। হুম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। হুম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। হুম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। থ্যাংক ইউ। দেখেন এখানে আপনার কাছে একটা আমি প্রশ্ন রাখতে চাই। এই যে বাক্যটা পড়লেন, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। এইটাকে যদি একটু বৃদ্ধি করে বলা যায়, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো ফ্লুয়েন্টলি, তখন এখানে কি বলতে হবে? আই মাস্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি। যদি বলা হয় আমি বিদেশিদের সাথে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবো, তখন হবে আই মাস্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ দ্য ফরেনার্স। উইথ দ্য ফরেনার্স, উইথ দ্য ফরেনার। দেখছেন বাক্যটা কিভাবে বড় হচ্ছে ধীরে ধীরে। যদি বলা হয় আমি অনেকক্ষণ ধরে ফ্লুয়েন্টলি ফরেনারদের সাথে কথা বলবো, তখন বাক্যটা কেমন শোনা যাবে? আই মাস্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ দ্য ফরেনার্স ফর এ লং টাইম। ফর এ লং টাইম। ফর এ লং টাইম। ফর এ লং টাইম। দেখেন বাক্য বড় করা কিন্তু খুবই সহজ। আমি অনেকগুলো সিস্টেম আপনাদেরকে বলবো, এগুলো ফলো করবেন, বাক্য বড় করা যাবে। বলছে এই যে বাক্যটা দেখেন, আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। যদি বলা হয় আমার ইংরেজিতে অনর্গল কথা বলা উচিত, তাহলে আই শুড স্পিক ইংলিশ অল টাইম। অল টাইম মানে হচ্ছে সব সময়। দেখছেন, তাহলে আমি ছোট্ট একটা শব্দ যুক্ত করেছি, আই শুড স্পিক ইংলিশ অল টাইম। হুম। আচ্ছা, যদি বলা হয় আমার সর্বদা ইংরেজিতে কথা বলা উচিত নয়, তখন এই শুডের সঙ্গে একটা নট যোগ করে দেন, কেমন শোনা যায়? আই শুড নট, আই শুড নট স্পিক ইংলিশ অল টাইম। আই শুড নট স্পিক ইংলিশ অল টাইম। অর্থাৎ এইখান থেকেই একটা ক্লাস নিয়ে যদি আমি শুধু আলোচনা করি, 1-2 ঘন্টা কেটে যায়। কিভাবে এই বাক্যগুলাকে দেখেন, একটা কথা মনে রাখবেন সবাই, যে কোনো একটা বাক্যকে 30 রকমের ভাবে বলা যায়। 30 ভাবে। তো আমরা এখানে 30 ভাবে না গিয়ে প্রথমে 4 ভাবে শিখবো। 4টা সিস্টেম আমরা শিখবো। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তো এখানে দেওয়াই আছে, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, এইটা দিয়ে আমি বলছি, বাদ বাকিগুলো আপনারা বলবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ। তো ক্যান নট কে শর্ট ফর্মে বলা হয় ক্যান্ট। 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 একটু খেয়াল করবেন, আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে, আমি দেখাবো। তো বলছে আই ক্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। এটা কি হলো? এটা নেগেটিভ হয়ে গেল। এটা কি হলো? না বোধক একটা বাক্য। এইটার অ্যাফার্মেটিভ করেন তো, সরি, ইন্টারোগেটিভ করেন তো, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? তো ইন্টারোগেটিভ, ক্যান আই স্পিক ইংলিশ। কিন্তু এটা বললেন, বললেন সবাই সহজে, কিন্তু লেখার সময় আমরা যখন খাতা দেখি তখন একটা বিষয় দেখি যে সবাই এখানে ফুল স্টপ বসিয়ে দেয়। এটা সবাই ভুল করে, 99% স্টুডেন্ট ভুল করে। কিন্তু এখানে প্রশ্নবোধক হবে, এটা মনে রাখবেন প্লিজ। এটা দেওয়ার অভ্যাস করতে হবে। বিভিন্ন স্কুল কলেজে আমরা যখন ইংলিশ অলিম্পিয়াড করতে যাই, তখন দেখেছি স্টুডেন্টরা এটা ভুল করে বসে থাকে। তো বলছে আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ। প্লিজ কার পাশে একটু শব্দ হচ্ছে এটা খেয়াল করবেন, একটু মিউট করবেন, ক্লাসটা নিতে আমার সুবিধা হবে। হুম। আচ্ছা, তো কি বলছে? আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ। প্রশ্নবোধক হয়ে গেল, ইন্টারোগেটিভ। ক্যান আই স্পিক ইংলিশ, হুম, ক্যান আই ডু দ্য ওয়ার্ক, ক্যান আই ইট দ্য ফুড, ক্যান আই টেক দ্য ফুড, ক্যান আই টক উইথ ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তো এখানে বলা হচ্ছে এটা ইন্টারোগেটিভ করতে হবে। এখন ইন্টারোগেটিভ করার সুন্দর একটা নিয়ম, এই মডাল অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে এনে বসাতে হবে। সবার কি করতে হবে? প্রথমে আই ক্যান স্পিক ইংলিশ, এই ক্যানটাকে সবার প্রথমে বসাতে হবে। ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? আর এরপর চতুর্থ নাম্বার আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। ক্যান নট আই স্পিক ইংলিশ, তো ক্যান নট কে বলা হচ্ছে ক্যান্ট। ক্যান্ট আই স্পিক ইংলিশ। দেখেন এইখানে অলরেডি প্রায় 15 থেকে 20টা বাক্য দিয়েছি, 15টা বাক্য। এই 15টা বাক্য আমি যদি এই 4 ভাবে ভেঙে বলি, তাহলে এখানে আমার 60টা বাক্য হয়ে যাবে, 60 সেন্টেন্সেস উইল বি মেড। হুম।
তো এই যে 15টা বাক্যকে 60টা বাক্য করলাম, দেখেছেন? তো একটা বাক্যকে যদি 30 ভাবে বলা যায়, তাহলে 15 বা 30, যদি এখানে 30টা বাক্য থাকে, 30 গুণ 30 অর্থাৎ 900 বাক্য হয়ে যাবে। একটা বাক্য থেকে, 30টা বাক্য থেকে আমরা 900 বাক্য তৈরি করতে পারি। এটা আমাদেরকে শিখতে হবে, দেখতে হবে, বাড়াতে হবে। একটা জায়গায় স্থির থাকলে, আমি আবার ওই কথাটা বারবার বলি প্রত্যেকটা ক্লাসে, আপনি স্থির দাঁড়িয়ে থাকবেন, আপনি বৃদ্ধি করতে পারবেন না। এক্সপেন্ড বলা হচ্ছে, এক্সপ্লেনেশন অথবা এক্সপেন্ড ইজ লাইফ অ্যান্ড কনসেন্ট ইজ ডেথ। অর্থাৎ সংকোচনই মৃত্যু, আর বৃদ্ধি হচ্ছে আমাদের জীবন। আমরা ছোটবেলায় ছোট ছিলাম, এখন বড় হয়েছি, আবার একটা সময় ধ্বংস হব, মৃত্যু হবে, আবার আমাদের জন্ম হবে। এভাবেই কিন্তু আমাদের জীবনটা চলছে। তো এইভাবে আমাদেরকে একটা জিনিস মনে করতে হবে, আমরা যতটা শিখছি সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে থাকবো না। এখান থেকে একটু বাক্যগুলো বলবেন, আমি যখন একটু পর আনমিউট করব, প্রত্যেকটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে এই কথা বলার ক্ষেত্রে আমরা লিখতে পারে না বা পড়তে পারে না, সেখানে আমরা নেগেটিভ করতে পারি কিভাবে। যেতে পারে না, খেতে পারে না, যেমন আই ক্যান্ট স্পিক ইংলিশ, খুব সহজ। এখান থেকে আপনাদের বাক্য করতে হবে, এখনই বলতে হবে। দেখেন, এখান থেকে আমি একটা সাবজেক্ট নিয়েছি আই, কি নিলাম বলেন তো? আই। এরপর একটা ভার্ব নিয়েছি ক্যান, ক্যান থেকে আমরা করেছি ক্যান নট, কি করেছি বলেন তো? ক্যান নট। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। ইউ কুড নট রাইট আ লেটার, তুমি চিঠি লিখতে পারতে না। ক্যান নট এর পাস্ট ফর্ম কুড নট। ইউ শুড নট ড্র এ পিকচার, তুমি একটা ছবি আঁকতে পারো না, তোমার উচিত না। ইউ শুড নট ড্র এ পিকচার। ইউ শুড ড্র এ পিকচার, তোমার একটা ছবি আঁকা উচিত। ইউ শুড নট ড্র এ পিকচার, তোমার ছবি আঁকা উচিত নয়। তোমার ছবি আঁকা উচিত নয়, মনে রাখবেন এটা। আই ক্যান্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতে পারি না। আমি চিঠি লিখতে পারতাম না, আই কুড নট রাইট এ লেটার। আমার চিঠি লেখা উচিত না, আই শুড নট রাইট এ লেটার। এগুলো কে পড়বেন? রুমা আপা পড়বেন বা বিলকিস আপা? প্লিজ একটু বলতে হবে, পড়েন তো এগুলা। রুমা আপা পড়েন প্লিজ, কুইকলি রিড। ফজলুল ভাইয়া পড়েন প্লিজ, দ্রুত করতে হবে, আমি যখন আনমিউট করতে বলবো দ্রুত পড়বেন এগুলা। আই ক্যান্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারি না, এগুলোও কিন্তু আবার 4 ভাবে বলা যায়। প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? আমাকে শুনতে পাচ্ছেন না কেউ? স্যার শুনতে পাচ্ছেন তো? হুম? স্যার শোনা যায়? শুনতে পাচ্ছি স্যার। কেউ কিছু বলছেন না তো? আমি বলছি যে অনেককেই বলছে। রুমা আপা পড়েন প্লিজ, অথবা বিলকিস আপা পড়েন। এইগুলো না পারলে কিভাবে আমরা কথা বলবো বলেন? না হ্যাঁ, পড়েন পড়েন। I cannot write a letter. I couldn't write a letter. আচ্ছা, এইভাবে পড়লে হবে না, দেখেন আমার সিস্টেমটা আপনারা এখনো বুঝতে পারেনি। হ্যাঁ, শিলা আপা পড়েন, দ্রুত পড়েন প্লিজ, সবাই মিউট রাখেন, শিলা আপা পড়ছে, সবাই শুনবেন। হ্যাঁ, রিড কুইকলি। লিখতে পারি না। আই কুডন্ট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারতাম না। আই শুডন্ট রাইট এ লেটার, আমি একটা চিঠি, আমার একটা চিঠি লেখা উচিত না। আই উডন্ট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতাম না। ইউ কান্ট ড্র এ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র এ পিকচার, তুমি একটি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র এ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র এ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট ড্র এ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। ইউ ইউ শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। উই শ্যান্ট গো টু ঢাকা, আমরা ঢাকা যাব হি না। ওয়ন্ট ডু ইট, সেটা করবে না। হি ওয়ন্ট উই এগ্রি অল অন ইট, সে আমার এটা রাজি হবে না, রাজি হবে না। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা কি দিয়ে করলাম। এখানে আমরা ক্যান নট, কুড নট, শুড নট, মাইট নট, মে নট, শ্যান্ট, ওয়ন্ট। তো এই মাইট মানে হচ্ছে কি, মাইট শব্দের অর্থ হচ্ছে হয়তো বা, বা হয়তো। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মাইট, কি দিব? সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি হয়তো যেতে পারি, আই মাইট গো। কি হবে বলেন? আমি হয়তো যেতে পারি। আপনাকে আপনাকে বলছি যে আপা, আপনি কি আগামীকাল কক্সবাজার যাবেন? আপনি বলছেন যে আমি হয়তো যেতে পারি, আই মাইট গো। আচ্ছা বলেন তো, তুমি হয়তো যেতে পারো। ইউ মাইট গো, তুমি হয়তো যেতে নাও পারো, ইউ মাইটেন্ট। মাইট নট কে আমরা মাইটেন্ট বলবো, ইউ মাইটেন্ট গো। সে হয়তো যেতে পারে, হি মাইট গো। সে হয়তো যেতে পারে, হি মাইট গো। সে হয়তো যেতে পারে, হি মাইট গো। সে হয়তো আগামীকাল বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, টুমরো। আমি হয়তো আসতেও পারি, আমি হয়তো আসতেও পারি, আই মাইট খাম। তুমি হয়তো আসতেও পারো, ইউ মাইট কাম। তুমি হয়তো আসতেও পারি, ইউ মাইট খাম। আমি হয়তো কিনতেও পারি, আমি হয়তো কিনতেও পারি। হ্যাঁ প্লিজ, যারা পড়ছেন
হ্যাঁ, যারা পড়ছেন একটু মিউট করে পড়বেন, তাহলে শব্দগুলো এখানে চলে আসে। বলছে আমি হয়তো কিনতে পারি, আমি হয়তো কিনতে পারি, আই মাইট, আই মাইট I might buy. বাই। যদি বলা হয় আমি একটা আইফোন কিনতেও পারি, আই মাইট বাই, Might buy a iPhone. এ হবে না, অ্যান আইফোন হবে, কারণ এখানে আইফোন লিখতে গেলে আই রয়েছে, এটা কথা বলার সময় I খেয়াল করতে হবে। আমি শিখতেও পারি, আই মাইট I might learn. লার্ন। আমি ইংরেজি শিখতেও পারি, I might learn English. আমি হয়তো টাকা ধার দিতে পারি, আমি হয়তো টাকা ধার, Lend money. আই মাইট লেন্ড দ্য মানি। আমি হয়তো টাকা ধার করতেও পারি, আই মাইট ব্রো I দ্য মানি, ব্রো দ্য মানি। মানি মনে রাখবেন, ব্রো মানে হচ্ছে ধার করা, আর লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। লেন্ড শব্দের অর্থ হচ্ছে কি হবে, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। আচ্ছা, মে দিয়ে একটা বলেন তো, আমি আসতেও পারি, তখন কি হবে? আমি থাকতেও পারি। আমি আসতেও পারি, আই মে খাম। I may আমি আজ আসতেও পারি, আমি আজ আসতেও পারি, I may come today. I may come টুডে, today. টুডে, টুডে। উচ্চারণগুলো আমাদেরকে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। তুমি আসতেও পারো, ইউ মে কাম টুডে। Today. আমি হয়তো তোমার সাথে দেখা করতেও পারি, I may meet you. আই মে মিট উইথ ইউ। এখানে একটা উইথ দিতে হবে, I may meet উইথ with দিতে you. হবে। আমি ভুল করতেও পারি, আমি ভুল করতেও পারি, I may মিস্টেক। মিস্টেক মানে হচ্ছে mistake. ভুল করা। হ্যাঁ, প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে। আই I মে may mistake. মিস্টেক। দেখেন, তাহলে এখানে কিন্তু আমরা মেকে মে নট করেছি, অর্থাৎ নেগেটিভটা শিখেছি, যে আই উডেন্ট রাইট আ লেটার, আই শুডেন্ট রাইট আ লেটার, আই কুডেন্ট রাইট আ লেটার। এখানে বাক্যগুলো বড় করতে হবে। আমি চিঠি লিখতে পারতাম না, আমি চিঠি লিখতে পারতাম না। তো এটা যদি বলেন যে আমি গতকাল চিঠি লিখতে পারতাম না, আই কুডেন্ট রাইট এ লেটার ইয়েস্টারডে। আমি গত 1 বছর আগে চিঠি লিখতে পারতাম না, আই কুডেন্ট রাইট আ লেটার লাস্ট 1 ইয়ার এগো। এরপর আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। দেখেন, একেবারে সহজ, এই অক্সিলারি ভার্ব গুলো সবার প্রথমে এনে বসিয়ে দিতে হবে। ক্যান আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার? আমি কি বিষয়টা আলাপ করতে পারতাম? উইড ইউ সুইম ইন দ্য রিভার? মাস্ট হি ড্র এ পিকচার? মে হি রাইট আ লেটার? শুড দে স্পিক ইংলিশ? তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? শুড দে স্পিক ইংলিশ? শুড দে স্পিক ইংলিশ? তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? অর্থাৎ এইখানে মডাল ভার্ব গুলা সবার প্রথমে এনে বসিয়ে দিলে বাক্যগুলা ইন্টারোগেটিভ হয়ে যায়। এইগুলো একটু নোট করে রাখবেন। এই শীট এবং পিডিএফ রেকর্ড ক্লাস তো পাবেনই, কিন্তু এগুলো লিখতে হয়। খাতায় লিখবেন, সাদা খাতায় মনের একটা খাতা রয়েছে, সেখানে অফুরন্ত পৃষ্ঠা, সেই জায়গায় আপনার লেখা হয়ে যাবে। এইগুলা কথাগুলা পাশে খাতা কলম রাখবেন, লিখে রাখবেন যে মডাল ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করতে গেলে মডাল ভার্ব গুলো সবার প্রথমে এনে বসিয়ে দিলে সেগুলা প্রশ্নবোধক হয়ে যায়। এই যে দেখেন, কুড ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? উইল ইউ ড্র এ পিকচার? উইল ইউ ড্র এ পিকচার? দেখছেন এই বাক্যগুলো? ফজলুল ভাই একটু পড়েন তো প্লিজ, এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, খুব কুইকলি পড়বেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? ফজলুল ভাই একটু পড়বেন, আগেও আপনাকে একবার বলেছি। হ্যাঁ, পড়ুন। কুড ইউ স্পিক ইন ইংলিশ? আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম? আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? হুম, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? উইল ইউ ড্র আ পিকচার? তুমি কি একটি ছবি আঁকবে? উইল ইউ পোস্ট দ্য লেটার? তুমি কি চিঠিটা ডাকে দিবে? ক্যান শি ডু দ্য ওয়ার্ক? সে কি কাজটা করতে পারে? শেল আই ডু ইট? আমি কি এটা করব? ডেয়ার ইউ অফেন ইট? তুমি কি এটা খুঁজতে সাহস পাও? ক্যান ইউ লিফট দ্য বার্ডেন? তুমি কি বাজ এটা কি লিখলেন, বাজারটা উঠাতে পারো? বোঝা হবে, বোঝা, সরি, বোঝাটা উঠাতে পারো। হ্যাঁ, হ্যাঁ, তারপর ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? নিশ্চয়ই। তুমি কি সাঁতার কাটতে পারো? মে আই মে টেক ইট? আই টেক ইট? হ্যাঁ, আমি কি এটা নিতে পারি? মে আই টেক ইট। দেখেন, আপনি এইখান থেকে, আমি একটু আগে অনেক ভাবে দেখিয়েছি বাক্য কিভাবে বড় করা যায়। এই ইয়েলো কালারের এই বাক্যটা আপনি কোনোভাবে কি একটু বড় করতে পারবেন? একটু ব্রেন ঘুরান তো। ক্যান ইউ স্পিক ইংলিশ, এই বাক্যটা এতটুকু রয়েছে, এটাকে কি একটু বড় করা যায়? বাক্যটা টেনে লম্বা করা যায়? ক্যান ইউ স্পিক ইংলিশ? বলেন তো এই বাক্যটাকে কিভাবে, হ্যাঁ ট্রাই করেন। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? এভরি প্লেস Yes, হ্যাভ ইউ গন? থ্যাংক ইউ, আমি এইটুকু চাচ্ছিলাম। হ্যাঁ, ফ্রেন্ড, আপনি এখানে meet your relatives, you can speak in English or you cannot speak in English. ইয়েস, ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? এইটা যদি আপনি বলেন যে আপনি কি আমেরিকানদের সাথে ইংরেজিতে কথা বলতে পারো, বাক্যটা কি হবে? ক্যান ইউ স্পিক ইংলিশ উইথ দ্য আমেরিকান? ক্যান ইউ স্পিক ইংলিশ উইথ দ্য আমেরিকান? হ্যাঁ, তুমি কি যে কোনো জায়গায়
বা যে কোনো প্লেসে ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ অ্যাট এনিহোয়ার? তুমি কি যে কোনো জায়গায়, তুমি কি ডাক্তারদের সাথে ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ উইথ দ্য ডক্টরস? হ্যাঁ, উইথ দ্য ফরেনার্স, অ্যাট এনি প্লেস? অর্থাৎ আপনাদেরকে এটা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণাটা কি? বাক্য কিভাবে বড় করা যায়, বাক্য কিভাবে বড় করা যায় এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো তারপর দেখেন এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক, এই মডাল ভার্বের সঙ্গে যে হোমওয়ার্ক গুলো, এই হোমওয়ার্ক গুলো আমরা একটু করবো। এগুলো আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো মডাল ভার্বের ভিতরে যে ভার্ব গুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট এবং মাস্ট। এইগুলার ব্যবহারটা আমরা একটু দেখবো এখন এক নজরে। ক্যান মানে হচ্ছে পারা, কুড মানে হচ্ছে পারতাম। ক্যান, কুড কোথায় ব্যবহৃত হয় তাদের একটা বিস্তারিত বর্ণনা বলছে। ক্যান এবং কুড ক্রিয়া দুইটি ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্বগুলোর ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়, তবে এদের অর্থ এবং প্রয়োগ সময় পরিস্থিতি অনুযায়ী আলাদা হয়। নিচে বিস্তারিতভাবে এদের আলোচনা দেওয়া হলো। ক্যান, ক্যান মানে হচ্ছে পারা, সামর্থ্য অর্থে ক্ষমতা প্রকাশ বা বর্তমান বা সাধারণ ক্ষমতা অর্থে ক্যান ব্যবহার করা হয়। একটু মনে রাখবেন, ক্ষমতা প্রকাশ, বর্তমান বা সাধারণ ক্ষমতা অর্থে ক্যান ব্যবহার করা হয়। একটু মুখস্থ করে ফেলবেন। ক্ষমতা প্রকাশ, আমি কাজটি করতে পারি, আমার শারীরিক ক্ষমতা আছে। আমি সাঁতার কেটে নদী পাড়ি দিতে পারি, আমার শারীরিক ক্ষমতা আছে। আমি সাইকেল চালাতে পারি, আমি সুস্থ মানুষ, আমার সাইকেল চালানোর ক্ষমতা রয়েছে। হুম, কি বলছে? আমার সাইকেল চালানোর ক্ষমতা রয়েছে। শারীরিক কষ্ট করার কসরত যখন আপনি করতে পারবেন সেক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হবে। এই যে দেখেন বাক্যটা এখানে লিখেছি, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। কি হবে এখানে? আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। পাখিরা উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। পাখি উড়তে পারে, বাক্যটা কি হবে? বার্ডস ক্যান ফ্লাই, তাদের সামর্থ্য রয়েছে শারীরিক ভাবে, পাখিরা উড়তে পারে। সম্ভাবনা প্রকাশ, বর্তমান বা সাধারণ অর্থে কোনো কিছু সম্ভব কিনা বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, আমরা বলি না যে এবার শীতকালে প্রচুর শীত পড়তে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে, স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। সিগারেট বা বিড়ি প্যাকেটের দেখবেন ওই ইসের গায়ে এটা লেখা থাকে, স্মোকিং ক্যান কজ ক্যান্সার। ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে। এই বাক্যটা কিভাবে মডাল ভার্ব দিয়ে করা হয়েছে? অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া অর্থে ক্যান ব্যবহার করা হয়। আমি কি তোমার কলমটা নিতে পারি? ক্যান আই হ্যাভ ইউর পেন? তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। দেখেন এই ধরনের কথাগুলা, আপনি ক্লাসে বসে আছেন, আপনি একজন টিচার, তো একজন স্টুডেন্ট আপনাকে এসে বলছে ম্যাডাম আমি কি এখন যেতে পারি? আপনি বলবেন ইউ ক্যান গো নাও। কি বলবেন? ইউ ক্যান গো নাও। আমাদের দৈনন্দিন জীবনে দেখেন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ইংরেজিতে কথা না বলতে পারার একটা বড় কারণ হচ্ছে আমরা কখনো ইংরেজি শব্দটা, ইংরেজি সেন্টেন্স, ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি না। আর যে কোনো বিষয় আপনি না ব্যবহার করলে সেটাই মরিচা পড়ে যাবেই। একটা লোহার অস্ত্র আপনি কিনে বাসায় রেখে দেবেন আপনার বেডের নিচে বা একটা রান্নাঘরে বা অন্য কোথাও, 2-3 মাস পরে সেটা বের করবেন, দেখবেন মরিচা পড়ে গেছে। সেটা স্টেইনলেস স্টিলেরও যদি কোনো কিছু হয় তাও সেখানে মরিচা পড়বে। আর আমাদের ব্রেন তো দূরের কথা। তো আমাদেরকে ইংরেজিতে সবাই আমরা চাই আমরা যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। তো কথা বলা শিখতে গেলে আমাদের কথা বলতে হবে, ভুল হোক। আমি এখন প্রেজেন্টেশন নিব, দেখবেন অনেকেই বলবে, অনেকের ভুল হয়, তারপরও আমি তাদেরকে ইন্সপিরেশন দেই। কারণ আমি যদি বলি আপনি পারেননি, আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক নাই, আপনাকে দিয়ে হবে না, আপনার মন ভেঙে গেল। তো আমাদেরকে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। বলছে যে তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? আপনার ফোনে আপনি কল দিবেন কাউকে, আপনার ফোনে ব্যালেন্স নাই, তো আপনি কাউকে বলছেন যে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? তখন কি হবে? ক্যান আই ইউজ ইউর ফোন? ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? অনুষ্ঠান, অনুরোধ বা আনুষ্ঠানিকতা ভাবে এখানে কেউ কিছু করতে বলার জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করতে ক্যান ব্যবহার করা হয়। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে তোমার বই ধার দিতে পারবে? ক্যান আই ব্রো ইউর বুক? দেখেন এই মডাল ভার্বের ব্যবহারটা না একদিনে শেষ করা যায় না। ক্যান এবং কুড অথবা উড, এই উডের ব্যবহারটাও কিন্তু অনেক বিশাল। ক্যানটা মূলত ব্যবহার করা হয়, একটু মনে রাখবেন, আপনার সমবয়সী, আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার জুনিয়র, তিনটা কথা বলেছি ক্যান কোথায় ব্যবহার করা হয়। এই যে বাক্যটা দেখেন, এই যে এখানে একটা বাক্য লিখেছি যে আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যানটা কেন হলো? এই আপনি যাকে বলছেন যে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, এই অপোজিট পাশের ব্যক্তিটা হয় আপনার বন্ধু, অথবা আপনার জুনিয়র কেউ, অথবা
সে আপনার পরিচিত আপনজন কেউ, তাদেরকে আমরা ক্যান ব্যবহার করতে পারি। কিন্তু অপরিচিত দূরের কেউ, যাদের সঙ্গে আপনা আপনি করে সম্পর্কে বলতে হয়, সেখানে আপনি ক্যান দিলে কিন্তু একটু অভদ্রতা প্রকাশ পাবে। সেখানে আপনাকে উড ব্যবহার করতে হবে, সবাই মনে রাখবেন। হ্যাঁ, উড আই ইউজ ইউর পেন, উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম। ভদ্রতার খাতিরে, ভদ্রতার জন্য উড ব্যবহার করা হয়। আর স্বাভাবিকভাবে অর্থাৎ আপনার বয়সে ছোট বা সমবয়সী অথবা আপনার বন্ধু সার্কেলের কেউ যদি হয়, সেখানে আমরা ক্যান ব্যবহার করব। কথাগুলো একটু মনে রাখবেন। তো এরপর বলছে অনুরোধ বা অনানুষ্ঠানিক ভাবে বলছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে তোমার বই ধার দিতে পারবে? ক্যান আই ব্রো ইউর বুক? ক্ষমতা প্রকাশ বা অতীত অর্থে, অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। অতীতে, যেমন ছোটবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম, এখন আর পারি না। আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। অনেকে বলে না, দেখবেন যে তোমাদের মতো বয়সে আমি অনেক খেতে পারতাম, অনেক দৌড়াতে পারতাম, অনেক পরিশ্রম করতে পারতাম। এই ক্ষেত্রে কুড ব্যবহার করব। সম্ভাবনা অর্থে, ভবিষ্যৎ বা বর্তমান কাল্পনিক অর্থে এখানে আমরা কুডের ব্যবহার করতে পারি। আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো, অথবা ইট মে রেইন টুমরো। এই মডাল ভার্ব গুলা খুব বহুরূপী হয়। এখানে মে দিলেও চলে, মে মানে সম্ভাবনা, আবার কুড দিলেও চলে। কুড, সে এখন অফিসে থাকতে পারে, হি কুড বি এট দ্য অফিস নাও। হুম, যদি আমার সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ আই হ্যাড টাইম আই কুড হেল্প ইউ। ইফ আই হ্যাড টাইম আই কুড হেল্প ইউ। এখানে অনেকগুলো ব্যবহার দিয়েছি ক্যান এবং কুডের। মে এবং মাইটের কয়েকটা ব্যবহার দেখি। পসিবিলিটি, সম্ভাবনা অর্থে মে, মাইট এবং মাস্ট ব্যবহার করা হয়। তো বেশিরভাগ মে এবং মাইট ব্যবহার করা হয়। পসিবিলিটি সম্ভাবনা অর্থে, পারমিশন অনুমতি প্রদান অর্থে, আরেকটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক অর্থে ব্যবহার করা হয়। মে, মাইট, মাস্ট, এদের যে ফর্ম গুলা হয়ে থাকে, মে বি, মাইট বি, মাস্ট বি। মনে রাখবেন, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ। মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। এইটা অনেকেরই আপনার কাছে এখন ক্লাসে কঠিন মনে হতে পারে। ক্লাস যখন আমি শেষ করব, তখন এগুলো একটু বাসায় পড়বেন, আপনার অবসর সময় দেখবেন অনেক সহজ মনে হবে। এই যে দেখেন, আমরা কিন্তু এটা অনেকেই জানি না, কোথায় কত পার্সেন্ট সম্ভাবনা হলে ক্যান ব্যবহার করব, মাইট ব্যবহার করব, মে ব্যবহার করব। সেই বিষয়গুলো এখন আমরা একটু দেখবো যে পার্সেন্টেজ হারে কোন জায়গায় আমরা কোনটা ব্যবহার করতে পারি। প্লিজ, বলছে মাইট ব্যবহার করা হয় 30% সম্ভাবনা প্রকাশ করতে। কি বলছে? মাইট ব্যবহার করা হয় 30% সম্ভাবনা প্রকাশ করে। মে ব্যবহার করা হয় 50% সম্ভাবনা প্রকাশ করে। আর মাস্ট ব্যবহার করা হয় 100% সম্ভাবনা। আমি একটা আইফোন কিনবই, আমি আগামীকাল ঢাকায় যাবই, আমি তার সাথে দেখা করবই, এই ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয়। বলছে আই মাস্ট মিট উইথ হার, আই মাস্ট গো টু ঢাকা টুমরো। মে ব্যবহার করা হয় যখন 50% সম্ভাবনা হয়, আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামতে পারে। আপনি বলছেন ইট মে রেইন টুডে, ইট মে রেইন নাও, এখন বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতেও পারে, আবার নাও পারে। সেক্ষেত্রে আপনাকে মে ব্যবহার করতে হবে। মাইট কোথায় ব্যবহার করতে হবে? 30% সম্ভাবনা ব্যবহার করলে সেখানে মাইট ব্যবহার করব। স্ট্রাকচারটা দেখি আমরা। সাবজেক্ট প্লাস মে, মাইট অথবা মাস্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। দেখেন এই যে 50% সম্ভাবনা, ইট মে রেইন টুডেই। কি বলছে? ইট মে রেইন টুডেই, আজ বৃষ্টি হতে পারে। 50% সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি মে নিতে পারেন। এরপর বলছে ইট মাইট রেইন টুডেই, আজ বৃষ্টি হতেও পারে, এখানে 30%। আর ইট মাস্ট রেইন টুডে, প্রচুর কালো মেঘ হয়েছে, বর্ষা অবশ্যই হবে, সেক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে হবে, ইট মাস্ট রেইন টুডে। অনেক সময় দেখবেন আমাদের প্রেজেন্টেশন দেওয়ার ভিতরে এই শব্দগুলো আমরা ব্যবহার করি, কথা বলার ভিতরে মাস্টের ব্যবহার করি। আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গেট এ প্লাস ইন মাই এক্সাম, আমি অবশ্যই পরীক্ষায় প্লাস পাবো। তো এই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব, মাইট ব্যবহার করব, মাস্ট ব্যবহার করব। 50% সম্ভাবনা হলে, পসিবিলিটি থাকলে সেখানে মে, 30% হলে মাইট, আর 100% হলে সেখানে মাস্ট বসবে। কি বসবে? মাস্ট বসবে। ইউজ অফ মে বি, মাইট বি। আচ্ছা, এগুলো দেখার আগে আমি একটু প্রেজেন্টেশন নেই। টেন্স রিলেটেড যে সেন্টেন্স গুলা দিয়েছিলাম, অথবা আপনারা যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করে থাকেন, সেখান থেকে একটু বলবেন প্লিজ। মুক্তা আক্তার, প্লিজ কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে পারবেন, অথবা টেন্স রিলেটেড এই বাক্যগুলো বলতে পারবেন? এখান থেকে ডে 2 অথবা 3 ছিল মনে হয়। এখান থেকে একটু পড়েন তো। সে ইংরেজি শিখবে না, কি হবে? সে ইংরেজি শিখবে, এটা বলেন কি হবে? সে ইংরেজি শিখবে। হুম, সে ইংরেজি শিখবে। সে কি ইংরেজি শিখবে?
সে কি ইংরেজি শিখবে? উইল হি? Will he learn English? সে কি ইংরেজি শিখবে না, তখন কি হবে? ওন্ট হি? Won't she learn English? ওন্ট শি লার্ন ইংলিশ? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নট, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ওন্ট। ডোন্ট এবং ওন্ট মনে রাখবেন। তারা তোমাকে বিরক্ত করবে না, তারা তোমাকে বিরক্ত করবে না, কি হবে? এই উইল নট তো ওন্ট বলবেন, দে ওন্ট ডিস্টার্ব ইউ, দে ওন্ট ডিস্টার্ব ইউ। তারা গোলমাল করবে না, কি হবে? তারা গোলমাল করবে না। হুম What? মেক এ নয়েজ, মেক এ নয়েজ, দে ওন্ট মেক এ নয়েজ। হুম দে ওন্ট মেক এ নয়েজ। আচ্ছা, তারা আজ রওনা হবে না, কি হবে? বলেন, তারা আজ রওনা হবে না। হুম তারা আজ রওনা হবে না। They won't. দে ওন্ট কি? রওনা হওয়া ইংরেজি কি? দেখছেন আমরা কত কম শব্দ জানি। রওনা হওয়া ইংরেজি কেউ বলতে পারবেন এখানে? হুম তার রওনা হওয়া, হ্যাঁ, দে লিভ। লিভ অথবা স্টার্ট। স্টার্ট টুডে, স্টার্ট মানে যাত্রা করা, রওনা হওয়া। হ্যাঁ, আচ্ছা, সে কি মিথ্যা কথা বলবে? Start. হ্যাঁ, সে কি মিথ্যা কথা বলবে? সে কি মিথ্যা কথা বলবে? আচ্ছা, ওই লাই। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আমার পার্সোনাল ব্যাচের যারা প্রেজেন্টেশন দিতেছেন একটু শুরু করবেন প্লিজ। শিলা আপা, আমাদের কোন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, সবাই মিউট করে রাখেন প্লিজ, প্রেজেন্টেশন শুনবেন, দেখবেন আপনাদের অনেক ইন্সপিরেশন হবে, অনেক কিছু বুঝতে পারবেন যে পার্সোনাল ইসের ব্যাচে যারা কত এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারা পারবেন, অবশ্যই পারবেন, যারা রেগুলার ক্লাস করে কথা বলতে পারবেন। শিলাপা বলুন প্লিজ, দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। Thank you giving me a chance, such a chance in front of you. Today's my topic is Banijju Mela, sir. Last week, during last February. Okay, sir. I'm start now. Okay. I'm Sheila. Thank you, everybody. During last February, we went to visit Banijju Mela, which was full of events and experience. Full of events and experience. The fair took place on 300 feet. It is the biggest and most gorgeous fair of our country. I went to the fair with my friends, the premise of fair took a festive look. There were a lot of short and beautiful and decorated. Visitors were moving around just like an ants rose. People were looking for their favorite shops, and we visited a lot of stalls, and I bought jewelry and ornaments from a Irani stall, and I also bought Pakistani dresses and some food for my family. At last, we finished our visit to the fair, and I come back home with a lot of experience. And uh, and এন্ড বলুন, বাক্যটা and বাংলায় বলুন, আমি ইংলিশ করে দিচ্ছি। and sir, I feel I'm very patient and the fear in my mind. ওকে, It's a really, sir, really, sir. ইট উইল এভারগ্রিন ইন মাই মাইন্ড, ইট উইল এভারগ্রিন ইন And মাই মাইন্ড। I remember it every day, sir, every time, sir. ওকে, That's all about me. Thank you. ওকে, থ্যাংক ইউ। দেখেন, সংক্ষেপে বলেছেন কিন্তু কত ভালো। এইভাবে আমাদেরকে নিজের একটাও কিন্তু বাংলা শব্দ কথা বলার সময় ব্যবহার করা হয়নি। আমাদের মনে মনে একটা টার্গেট করব, আমি যখন ইংলিশে কথা বলবো, উই উইল নট ইউজ এনি বেঙ্গলি ওয়ার্ড, আমি সব সময় ইংলিশে বলবো। আমার একটু ধীরে হোক, কিন্তু আমাকে ইংলিশে বলতে হবে, আমি যতটা আমার মনের ভাব ইংলিশে প্রকাশ করতে পারি। আর কেউ বলবেন প্লিজ? রুমা আপা বা বিলকিস আপা, অন্য কেউ বলবেন? হুম হুমায়রা আক্তার, কোনো প্রেজেন্টেশন দিবেন? কৃষ্ণা দিদি, কোনো বিষয় রেডি করেছেন about? Yes, you can start now. Okay, you can say something in English. What about your topic, please?
Let me know that your topic is. My topic is shopping. Shopping. Okay, thank you. New topic, unknown topic. Shopping. Okay, start now. Assalamu alaikum. This is Krishna before you. Good evening, everybody. This is Krishna before you. And first, thanks to my honorable sir, Mr. Kusenjit Sarkar, for giving me a chance to say something. Today's my topic is shopping. Okay. Shopping is an essential part of our life, daily life. People go shopping to buy food, clothes, furniture, and many other necessary things. Some people like to shop in local markets, while others prefer shopping in big shopping malls. Nowadays, online shopping has become very popular because it saves time and effort. Shopping is not only about buying things, but also about enjoying time with family and friends. Sometimes people do window shopping just to see new products without buying them. Shopping gives us happiness when we get our favorite items at a reasonable price. We went to market yesterday. We got many various things. Okay, So, thank you. today see you in the next class. Okay, have you Thanks. completed your Durga Puja shopping? No, sir. No, sir. But I think you have completed something. And what have you bought your family or your daughter or your other family members? What have you bought? I have bought. 10 stick রাখতে হবে. I have bought. You need. I have bought for my little daughter. আমার ছোট মেয়ের জন্য. For my little daughter. হ্যাঁ, preposition for দিতে হবে. So when did you go for shopping? আপনি কখন গিয়েছিলেন শপিং এর জন্য? কতদিন আগে বা কোন সময়ে গিয়েছিলেন? When did you go? Market Yesterday. তো বলতে হবে উই ওয়েন্ট। এখানে আই বলা যাবে না, যেহেতু সঙ্গে হয়তো অন্য কেউ গিয়েছিল, আপনার মেয়ে বা ফ্যামিলি মেম্বার। বলতে হবে উই ওয়েন্ট। হ্যাঁ, আমরা গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর শপিং ইয়েস্টারডে। আমরা শপিং এর জন্য গিয়েছিলাম গতকাল। দেখেন, আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন। এটা কিন্তু একটা এক প্রকার কনভারসেশন। বলছে উইথ হুম মানে কার সাথে, ডিড ইউ গো, আপনি কার সাথে গিয়েছিলেন? উইথ হুম ডিড ইউ গো? বলেন তো। to market with my family. With my family. We went to market with our family অথবা with my family. So have you eaten or did you eat some food for shopping or going to shopping? আপনি শপিং এ গিয়ে কোনো কিছু খেয়েছিলেন? নো স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি ইয়েস হয় তাহলে বলতে হবে উই এট বিরিয়ানি অর ফুচকা অর এনি আদার ফুড আইটেম আফটার গোয়িং টু শপিং। অর্থাৎ শপিং এ গিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার খেয়েছিলাম। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া বা প্রশ্নটা বুঝে আমি কোন ধরনের প্রশ্ন করছি। আমি যদি পাস্ট টেন্সে প্রশ্ন করি, উত্তরটা হবে পাস্ট ফর্মে। যাক, শপিং সম্পর্কে অনেক ভালো বলেছেন। দেখেন, এই ধরনের নতুন নতুন টপিকস এর উপরে কথা বলতে হবে। আপনাকে হঠাৎ করে, আপনি স্কুলে গিয়েছেন, আপনি কলেজে গিয়েছেন, বা আপনি যে কোনো একটা অনুষ্ঠানে, কনফারেন্সে আপনাকে বলা হলো আপনি এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন। সেখানে তো আপনি মুখস্থ ভেবে ভেবে বলতে পারবেন না। ইনস্ট্যান্ট কথা বলার দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। এর জন্য কি করতে হবে? আজকে এই যে দেখেন যে মডাল সেমি মডাল করাচ্ছি না, এখান থেকে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মডাল সেমি মডাল দিয়ে আমাদের বাক্য করা শিখতে হবে, টেন্স দিয়ে শিখতে হবে, ভয়েস চেঞ্জ দিয়ে বাক্য করা শিখতে হবে। এখান থেকে অন্য যারা আছেন, নারায়ণ, মান্না, রওশন, পারভিন, আপনারা কেউ কিছু বলতে পারবেন? ইন্ট্রোডিউস ইউর সেলফ অথবা মাই ফ্যামিলি, মাই রিডিং রুম। হ্যাঁ, নারায়ণ, মান্না, প্লিজ একটু বলুন তো। বাকিরা সবাই মিউট করে রাখুন।
হ্যাঁ পারবেন, ধন্যবাদ। এইভাবে ইনস্ট্যান্ট কথা বলতে হবে, তাৎক্ষণিক ভাবে। আমি যদি বলি এখন মাই চেয়ার, মাই টেবিল, মাই রিডিং রুম, মাই মোবাইল ফোন, যে কোনো বিষয় সম্পর্কে আপনি 10টা বাক্য বলেন, এইটা বলার দক্ষতা আমাদের অর্জন করতে হবে। হ্যাঁ, নারায়ণ মান্না, প্লিজ স্টার্ট ইউর Yes, sir. প্রেজেন্টেশন। Good evening to all of my friends and my respected teacher, Mr. Prosenjit Sarkar. ওকে, And I am thanking you due to the chance for talking about the pollution. So I am speaking about এখানে কি আপনি the সাউন্ড পলিউশন অথবা নয়েজ পলিউশন অথবা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, যে কোনো একটা পলিউশন আপনি বলবেন, শুধু পলিউশন বললে হবে না। Yes, বলুন। sir. I tell pollution, three types of pollution in our environment. Okay. That is air pollution, sound pollution, and water pollution. Okay. Recently, the water pollution is going to dangerous for our human life, and the water is polluted by different. Water is polluted by various types of polluted component like the uh, garbage of the local area. They thrown the drain, and so the drainage water are blocked, and thus the water is polluted, and the water cannot drained by the drain. Besides, water is polluted by the industrial polluted component and others also. Besides, the air is polluted in the various way. This is like the bus and industrial air is polluted the air, and thus the air is polluted. Besides, the sound is also polluted. ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ইজ অলসো পলিউশন, সাউন্ড পলিউশন সম্পর্কেও আমরা শুনবো। ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। ফজলুল হক ভাইয়া কিছু বলতে পারবেন? ইন্ট্রোডিউস ইউর সেলফ অর ইউর জব লাইফ, অর দ্য এনভায়রনমেন্ট অফ হংকং, অর দ্য কালচার অফ হংকং। প্লিজ, ক্যান ইউ হিয়ার মি? লেট মি নো দ্যাট। হুমায়রা আক্তার। জি স্যার। হ্যাঁ বলুন, আপনি কোন সম্পর্কে বলতে চান? ওকে, introduce yourself in English. We will hear you. Start now. To talk about myself. Here I go. This is Humaira Akbar. My name stands for beautiful. I live in Khulna, Nirala to be more exact. Recently, I have completed my honors fourth year final exam. My Viva exam is knocking at my door. So now I am a student of Goft BL College in Political Science. I have two siblings. My father is no more in the world. His name is Abul Hashem Ghazi, and my mother name is Hafizat Begum. She is a homemaker. I am interested in gardening. In the long run, I would like to be a teacher. That's all about myself. Last of all, I would like to thank my honorable teacher and all for listening my information. That is it. ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড বাই। এভাবে শেষ করুন, অনেক ভালো বলেছেন। আর কেউ কিছু একটু বলবেন? হ্যাঁ বলুন। রোকেয়া, হ্যাঁ রোকেয়া বেগম, প্লিজ বলুন। দ্রুত শেষ করতে হবে, আমি আরো কিছু বিষয় দেখাতে চাই। সম্পর্কে একটু বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। রোহিঙ্গা সম্পর্কে খুব একটা ভালো প্লট বলেছেন, সুন্দর টপিকস, আমরা সবাই শুনবো। আচ্ছা, অন্যরা একটু মিউট করে রাখেন প্লিজ, শব্দ আসছে বাইরে থেকে। আমরা অনেকটা Today I want to say a few words about the Rohingya camp. Rohingya people are one of the most persecuted communities in the world due to violence and discrimination in Myanmar. They are forced to leave their homeland and take shelter in Bangladesh. Since 2017, a large number of Rohingya refugees have been living in camps, mainly in Cox's Bazar. Life in the camp is very difficult. People face problems with food, health, education, and shelter. Children are deprived of proper schooling, and women face barrier
challenging in their daily lives. Still, they are surviving with courage and hope. Bangladesh has shown great humanity and uh, generosity by giving the shelter to it is a huge challenge for our country. Many international organizations are also working to support them. I would like to say that the world should come forward to solve the Rohingya crisis peacefully. Every human being has the right to live with dignity, freedom, and security. Thank you all. Assalamu alaikum. Okay, thank you. Your pronunciation is very well, very clear. I am pleased with you. Keep going on it. এটা চেষ্টা রাখেন, চালু রাখেন, দেখবেন ফ্লুয়েন্সিটা আরো দ্রুত চলে আসবে। হ্যাঁ, আপনি খুব ভালো বলেছেন। অবশ্যই ভালো কিছু হবে আশা করি। আচ্ছা, হ্যাঁ বলুন। সিদ্দিকুর রহমান, প্লিজ, ইওর টাইম ইজ অনলি 1 মিনিট। স্যার আমি একটা কথা বলছি, মানে আমার একটা মানে গ্রুপে একটা যোগ করে দেন, প্র্যাকটিস গ্রুপে। আমি প্র্যাকটিস গ্রুপে যুক্ত নাই স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা পার্সোনাল প্র্যাকটিস গ্রুপ, তো আমি পরে দেখবো। আচ্ছা, যাই হোক, আর কেউ কিছু বলবেন বা টেন্স রিলেটেড কোনো ট্রান্সলেশন বলবেন? টাইমটা বেশি শর্ট, আমি কয়েকটা বিষয় দেখিয়ে একটু শেষ করব। আচ্ছা প্লিজ দেখেন, বলছে তারা গোলমাল করবে না, তারা আজ রওনা হবে না। এই বাক্যগুলো খুবই সহজ, টেন্স রিলেটেড, এইগুলো আপনারা করবেন। করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনাদের ক্লাসগুলোই মূলত সোহাগ স্যারই নিবে, আমি নিচ্ছি হচ্ছে আজকের জন্য বা আর একটা ক্লাস নিব। তারপরেও আপনারা আমাকে আগের দিনের মানে গত ক্লাসের যে প্রেজেন্টেশন এটা করে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি শুনবো, কারেকশন করে দিব। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই, আপনাকে ঘাম ঝরাতেই হবে। যে যত বেশি পরিশ্রম করবে, এই যে কেবল রোকেয়া আক্তার, রোকেয়া বেগম আপু, উনি কক্সবাজার থেকে ইয়ে করছে, কথা বলছে। তো দেখেন, রোহিঙ্গা প্রজেক্ট সম্পর্কে বা রোহিঙ্গা প্রবলেম অফ আওয়ার কান্ট্রি কত সুন্দর করে উপস্থাপন করেছে অল্প কয়েকটা বাক্যের ভিতরে। আপনারা কি কেউ শুনেছেন মন দিয়ে? একজন কথা বললে মন দিয়ে শুনতে হয়, তার কোথায় সেন্টেন্স ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, তার প্রোনাউন্সিয়েশন কেমন, তার ইন্টোনেশন কেমন, এগুলো খেয়াল করতে হয়। তো আমি মনে করি আগামী ক্লাসে আপনারা টেন্স রিলেটেড এই সেন্টেন্স গুলা, এটা 4 এবং 5 থাকবে। আর সঙ্গে রোহিঙ্গা প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, রোহিঙ্গা প্রবলেম অফ বাংলাদেশ। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে অনুপ্রবেশ করেছিল, এখন তাদের সংখ্যাটা আরো অনেক বেড়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের সমগ্র জনগণকে এই সমস্যাটা ভোগ করতে হচ্ছে, এটা পোহাতে হচ্ছে। তো রোহিঙ্গা প্রবলেম নিয়ে আগামী ক্লাসে সবার জন্য, আজকে শুধু রোকেয়া আপু কথা বলেছেন তা না, সবাই আমরা রোহিঙ্গা প্রজেক্ট নিয়ে একটু কথা বলবো প্লিজ। আর আরেকটা বিষয় আমি আরেকটু দেখাতে চাই, সেটা হচ্ছে মডাল ভার্বের ভিতরে আমরা মে, মাইট, মাস্ট এটা কতটা গুরুত্বপূর্ণ একটু দেখে শেষ করব। বলছে সে বাড়িতে থাকতে পারে, হি মে বি অ্যাট হোম। দেখেন, এখানে দুইটা বিষয় শিখাবো। মে মানে হচ্ছে সম্ভাবনা, সে বাড়িতে থাকতে পারে, এই থাকতে পারে সম্ভাবনা, এই জন্য এখানে মে বসেছে। আবার এখানে একটা অ্যাড বসেছে, প্রেপোজিশনটাও সঙ্গে দেখাই, অ্যাট হোম। অ্যাট হোম শব্দের অর্থ হচ্ছে বাড়িতে, কোন জায়গায় অবস্থান করা বোঝাতে অ্যাট হোম বসে। অ্যাট হোম, অ্যাট দ্য ইউনিভার্সিটি, অ্যাট দ্য স্কুল, আবার কখনো ইনও হয়। কিন্তু অ্যাট কখন হয়? ছোট জায়গার পূর্বে অ্যাট হয়, আর বড় জায়গার পূর্বে ইন হয়। যেমন আমি ঢাকায় বাস করি, আই লিভ ইন ঢাকা। কিন্তু যদি বলা হয় আমি ঢাকার গুলশানে বাস করি, আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা। আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা, বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। মনে রাখবেন, হি মাইট বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতেও পারতো। হি মাস্ট বি অ্যাট হোম, সে অবশ্যই বাড়িতে থাকবে। হি মাস্ট বি, দেখেন মাস্ট এর অর্থ আমি অবশ্যই আজ ঢাকায় যাবো, আই মাস্ট গো টু ঢাকা। বি এর পর যদি পার্সন অথবা নাউন থাকে তাহলে এর অর্থ হওয়া বোঝাবে। মনে রাখবেন, বি এর পর যদি পার্সন অথবা নাউন থাকে, যেমন হি মে বি আ ডক্টর, হি মে বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। সে একজন ডাক্তার হতে পারতো, হি মাইট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে, হি মাস্ট বি আ ডক্টর। কি বলা হচ্ছে? সাবজেক্ট প্লাস মে বি, মাইট বি, মাস্ট বি প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। সাধারণত যখন কোনো বাক্যে প্যাসিভ সেন্সে ব্যবহৃত হয়, সাবজেক্ট নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ থাকে, তখন প্যাসিভের ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। এখানে সবাই একটু লক্ষ্য করেন তো, ক্লাসটা শেষের দিকে একটু মনোযোগটা দেন। বলছে এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। এখানে কে করবে? আমি না আপনি না করিম বা রহিম বা মিতা বা কোনো মানুষের নাম আছে? নাম নেই। কি বললাম? এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। মনে রাখবেন, যেখানে সাবজেক্ট থাকে না, যেখানে সাবজেক্ট থাকে না সেখানে ভয়েস চেঞ্জ করতে হয়, এবং এটা প্যাসিভ মুডে করতে হয়। প্যাসিভের বাংলা কি? অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, আর প্যাসিভ মানে হচ্ছে কর্মবাচ্য, যেখানে কর্তা থাকে না
সেখানে কর্মকে কর্তা ধরে বাক্যটা করতে হয়। বললাম যে মাছ বিক্রি করা হয়, ফিশ ইজ সোল্ড। মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, কারো না কারো দ্বারাই বিক্রি করা হয়। তা এখানে মাছটা হচ্ছে অবজেক্ট, মাছ কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট মানে কি? কর্তা, যে কাজটি করে। মাছ তো কোনো কাজ করতেছে না, মাছ নিজে নিজে বিক্রি হতে পারে না। তাই বলছে ফিশ ইজ সোল্ড, এই সেলের ভিতরই হচ্ছে সোল্ড। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলি কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্ব ফর্ম, যেমন ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, দে মাস্ট বি পানিশড, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। কেউ কোনো কাজ করতে থাকবে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে থাকবে। তারা এখন খেলতে থাকবে, সে এখন পড়তে থাকবে, সে এখন অবশ্যই খেলতে থাকবে। এখানে মাস্ট বি ব্যবহার করতে হবে। দে মাস্ট বি ট্রাভেলিং নাও, দে মাইট বি স্টাডিং নাও। দেখেছেন এই ভার্বগুলো এখানে আমি শীটটা দিয়ে দিচ্ছি, এখানে পড়বেন। প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে, ল্যাঙ্গুয়েজের পিছনে সময় দিতে হবে। 2 থেকে 3 মাস একটু কষ্ট করেন, 3 মাস পর দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেছেন। কিন্তু আপনি আজকে একটু 5 মিনিট সময় দিলেন, কালকে কোনো সময় দিলেন না, পরের দিন আর 2 মিনিট দিলেন, এভাবে হবে না। এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এটা পড়বেন। আর আগামী ক্লাসে হয়তো আপনাদের সাথে আমার শেষ ক্লাস হতে পারে, পরবর্তীতে হয়তো আবার দেখা হবে। তো যারা এই 72 ব্যাচে নতুন রয়েছেন, এই ক্লাসগুলো একটু দেখবেন আর রেকর্ডটা দেখবেন, আর এই শীটটা একটু ভালোভাবে পড়বেন প্লিজ। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ নক করতে চান, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আপনারা আমার এই যে হোমওয়ার্ক গুলো এগুলো একটু পাঠাবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে দেখবেন, ওখানে ভয়েস রেকর্ড অপশন রয়েছে, ওখানে আমাকে এই কাজগুলো করে পাঠাবেন, আমি শুনবো। যে কোনো বিষয়ের উপর আপনি কথা বলতে পারবেন, আপনার ফোনের রেকর্ডিং অপশন চালু করে আপনি ইংলিশে পৃথিবীর যে কোনো বিষয় সম্পর্কে একটু কথা বলবেন। এখানে আমি অ্যাকসেন্টটা খেয়াল করবো, আপনার সেন্টেন্স রাইট হচ্ছে নাকি রং হচ্ছে, বিভিন্ন ভাবে কিন্তু এটা দেখবো আমি। তো এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। আর টেন্স রিলেটেড যে শীটটা আমি দিয়েছি, এখান থেকে আপনারা কাজ করবেন, এখান থেকে হোমওয়ার্ক করবেন। 3, 4 এবং 5 পড়া থাকলো, 4 এবং 5। দেখেন, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, ট্রেন আসার পূর্বে তাগড়া ঝগড়া করছিল, ঘুমাবার আগে তিনি বইটা পড়িতেছিলেন। কোন ধরনের বাক্য এগুলো বলতে পারবেন? করিম বাঁশি বাজাবে, হ্যাঁ, রনি ডাক্তার হবে। খুব সহজ এগুলা, যারা পারে তারা এমনিতে এগুলা পারবে। টেন্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব সহজে এগুলা পারবে। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান, থ্যাংক ইউ।